নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের কেসের সংবেদনশীলতার কথা মাথায় রেখে আমরা চরিত্রের সঙ্গে সঙ্গে স্থানের নামও পাল্টে দিয়েছি। হাতিয়ার ধরা হাত কাঁপছিল। চালাও গুলি, চালাও গুলি। কিন্তু হত্যাকারীকে নিজের কাজ করতেই হতো। হত্যাকারী কি কারো প্রাণ নিল, নাকি তাকে কারো প্রাণ নেওয়ার জন্য বাধ্য করা হয়েছিল? আরে আজ খুব তাড়াতাড়ি যাচ্ছ কলেজে? হ্যাঁ গো, কটা এক্সট্রা ক্লাস আছে। কিন্তু তুমি কোথায় চললে? ওই মালওয়া এলাকার পার্টি কমিটির সাথে একটা মিটিং আছে। ঠিক আছে, আমি বেরোচ্ছি। Okay. দেরি হয়ে যাচ্ছে। বাই বাই। হ্যালো, আমরা মালবাতে পৌঁছে গেছি। ঠিক আছে, আমি বেরোচ্ছি এক্ষুনি। আমি সাথে যাব? না, দরকার নেই। নরেশ দাদা, আমি তো এখানে আপনার কথাতেই এসেছি, তাই না? সাফাই দেওয়ার দরকার নেই। আর একটা কথা ভালো করে শুনে নাও, এখন আমার আর তোমায় দরকার নেই, বুঝেছ? এখানে এত ভিড় কেন? মনে হয় কিছু হয়েছে। মনে হচ্ছে কোনো গড়বড় হয়েছে। এই সরো, পেছনে সরো, পিছনে সরো। আরে পিছনে সরো, হ্যাঁ পিছনে। মারা গেছে স্যার। ওনার পকেটটা চেক করো। এ তো আমাদের নরেশবাবু। নরেশবাবু, ইনি কে? আপনি একে চিনতে পারলেন না? ইনি নরেশবাবু, আমাদের নরেশবাবু। নরেশ শর্মা, আইপিবির জেলা অধ্যক্ষ। বডিটা পোস্টমর্টমে পাঠিয়ে দাও। আর আপনি বাড়ির লোকদের খবর পাঠান। ঠিক আছে। রাজনীতির গড় উত্তরপ্রদেশ। এখানে ফতেপুর থেকে 20 কিলোমিটার দূরে মালওয়া রোডে এক রাজনৈতিক নেতা নরেশ শর্মাকে গুলি করে খুন করা হয়। এই গুলির আওয়াজে অনেকগুলো প্রশ্ন জেগে ওঠে। কিছু প্রশ্ন পুলিশকে সঠিক দিশা দেখাচ্ছিল, আর কিছু পুলিশের চোখে ধুলো দিচ্ছিল। মানে আমরা আমাদের কোনো কাজে মালবা গিয়েছিলাম। জয়নাথ বাবু আমার সঙ্গে ছিলেন। যখন আমরা ফতেপুরে ফিরছিলাম তখন দেখলাম রাস্তাতে ভিড় জমে আছে। নিচে নেমে দেখলাম। মিস্টার নরেশ শর্মার সঙ্গে আপনার কেমন সম্পর্ক ছিল? হ্যাঁ, পরিবারের মতোই ছিলাম। ভাইয়ের থেকেও বেশি মানতেন আমাকে। 20 বছর ধরে ওদের বাড়িতে আমার আসা যাওয়া। মালবাতে ওনাদের কিছু জমি আছে, তাতে কনস্ট্রাকশনের কাজ করাতে চাইছিলেন। এই জয়নাথ বাবু কন্ট্রাক্টর, ওনারই কাজটা করার কথা ছিল। মিস্টার নরেশ শর্মা ওখানে আসছিলেন না ওখান থেকে যাচ্ছিলেন? কোনো বিশেষ কাজ ছিল ওনার? যাচ্ছিলেন নাকি আসছিলেন
আমি সেটা জানি না। আমি তো এটাও জানতাম না যে মালভাতে যাওয়ার ওনার কোনো প্রোগ্রাম ছিল। সব সময় উনি সব কথা আমাকে জানাতেন। আমার তো অবাক লাগছে যে উনি আমাকে কিছুই জানালেন না। মা মা কি 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 হয়েছে বাবার? মা বলো না। মনোজ কাকা তুমি বলো না কি হয়েছে। মা, তোমাদের বাবা খুন হয়েছে। কি কি করে? ডাক্তারবাবু, আমরা আমাদের নেতার বডি কখন পাবো? এই কি অন্যায় কথা? আরে এত দেরি দাঁড়ান হবে কেন? বলছি, দাঁড়ান দয়া করে আপনারা একটু শান্ত হন। পোস্টমর্টম চলছে আর এটা একটা হসপিটাল, অন্য পেশেন্টরাও আছে। দেখুন, উনি আমাদের নেতা, আমরা ওনার বডি দেখব। আপনাকে এক্ষুনি কি বললাম? পোস্টমর্টম চলছে, পোস্টমর্টম আগে শেষ হতে দিন, তারপর ওনার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। বুলেটটা পিঠে ফায়ার করা হয়েছে। দেশি বন্দুক ব্যবহার করা হয়েছে। ওই বন্দুক থেকে সিঙ্গেল ফায়ার করা যায়। মনে হচ্ছে আক্রমণটা হঠাৎ করে করেছে মিস্টার শর্মা বোঝার আগেই। না, এটা বলা মুশকিল, কারণ গুলিটা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে চালানো হয়েছে, তার মানে মাত্র 1 ফুট দূর থেকে। আসল কথাটা হলো ইন্সপেক্টর, এনার মৃত্যু এই গুলির কারণে হয়নি। হোয়াট? তাহলে কি করে হয়েছে? গুলি করা ছাড়াও এর শ্বাসরোধ করা হয়েছে। এই দেখুন, এর মৃত্যু শ্বাসরোধই হয়েছে। কোনো ফিঙ্গারপ্রিন্টস? না, ক্লিন জব। মনে হয় গলা টেপার জন্য কোনো কাপড় ব্যবহার করা হয়েছিল। এই হত্যাটা খুব ভেবেচিন্তেই করা হয়েছে। আর একটা অদ্ভুত ব্যাপার ইন্সপেক্টর, কি? ভিকটিমের ব্লাড স্যাম্পেলে ঘুমের ওষুধের ট্রেস পাওয়া গেছে। এতে অদ্ভুত কি আছে? প্রায়শই লোক ঘুমের ওষুধ খায়। ট্রেসেস নর্মাল থেকে বেশি, এটাই অদ্ভুত ব্যাপার। শুধু তাই নয় ইন্সপেক্টর, এই টেস্ট বলছে এই ঘুমের ওষুধ খুনের কিছুক্ষণ আগেই নেওয়া হয়েছে। না, কোনো ক্ষত চিহ্নও নেই, কোনো আঘাতের চিহ্নও নেই। আপনারা বডি দেখতে পারেন। স্যার, মার্ডার স্পটে তল্লাশি করছি আমরা, কিন্তু না তো কোনো বন্দুক পাওয়া গেছে, না গুলি। মনে হয় নরেশ শর্মা কারোর সঙ্গে দেখা করার জন্য ওখানে দাঁড়িয়েছিল, আর ওখানেই অ্যাটাক হয়। মনে তো তাই হচ্ছে স্যার। বাইকটাও রাস্তা থেকে 20 ফিট দূরে পড়ে আছে। মনে হচ্ছে ওখানে কেউ ধাক্কা মেরে ফেলে দিয়েছে। বডিতে আর কোনো ক্ষতচিহ্ন নেই। যদি বাইক চালানোর সময় গুলি লাগতো তাহলে পড়ে যাওয়ার পর অনেকগুলো ক্ষত তৈরি হতো। গুলি পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে চালানো হয়েছে। আমাকে তো বলেছিল যে মালবা যাচ্ছে, পার্টি কর্মকর্তাদের সাথে দেখা করতে। কারণ নাম বলেছিলেন উনি? শুধু এটুকুই বলেছিল যে কর্মকর্তাদের সাথে দেখা করতে যাচ্ছি। বেরোনোর মিনিট 2 আগে একটা ফোন এসেছিল ওনার। হ্যালো, আপনি বলতে পারবেন কার ফোন ছিল? না স্যার, ফোন আসার পরে আমি নরেশ দাদাকে বললাম আমিও যাই, কিন্তু দাদা না করলেন। তাহলে আপনি ওনার ভাই? উনি আমার বাবার মতো স্যার, এমনিতে সম্পর্কে উনি আমার আত্মীয়। মিস্টার নরেশ শর্মার বডি কালকে পেয়ে যাবেন। বেশ কিছু ফর্মালিটিস রয়েছে, হয়ে গেলেই থানা থেকে ফোন যাবে আপনাদের কাছে। অ্যাম্বুলেন্স গাড়ি যা আছে সেটা নিয়ে চলে আসবেন। আমাদের পার্টির মিটিং ছিল ওখানে আজ সকালে? না স্যার, নরেশবাবুর শিডিউলে এরকম কিছু ছিল না। হয়তো নিজে থাকতেই কারোর সঙ্গে দেখা করতে গেছেন, কোনো পলিটিক্যাল লিডারের সঙ্গে বা কোনো কর্মীর সঙ্গে। না স্যার, আমাদের কাছে এরকম কোনো খবর নেই। আজ অব্দি এরকম ঘটনা কোনোদিন হয়নি যে নরেশবাবু কোনো মিটিং করছেন অথচ সেই ব্যাপারে অমিতাভবাবু কিছু জানেন না। এটা তো একেবারে অসম্ভব ইন্সপেক্টর, যে ওনার পার্টির কোনো মিটিং ছিল আর আমি সেটা জানি না। কিন্তু উনি ওনার স্ত্রীকে বলে যান উনি মালোয়া যাচ্ছেন।
কর্মকর্তাদের সঙ্গে মিটিং আছে, আর বেরোনোর আগে ওনার কাছে একটা ফোনও আসে। এই কথাটা তো আমার একেবারে আজব লাগছে। কেন? বৌদি মানে ওনার স্ত্রী কবিতা শর্মা গভর্নমেন্ট গার্লস কলেজের একজন অধ্যাপিকা। তো ব্যাপারটা এরকম ইন্সপেক্টর, যে আমাদের দাদা রাজনীতির কোনো বিষয়ে তার স্ত্রীকে বলতেন না। আর এই জন্য আমার খুব অবাক লাগছে যে উনি বৌদিকে এই কথাটা কেন বললেন, যে উনি পার্টি মিটিং এর জন্য মালবা যাচ্ছেন। তাহলে মিসেস নরেশ শর্মা, তার মানে আপনার কবিতা বৌদি মিথ্যে বলছে? না না, এ আপনি কি বলছেন? আমি তো এই কথাটা এই জন্য বলছি যে হঠাৎ করে কথাটা কেন বলবেন? আর আমার দাদার মালবাতে এমন কি কাজ ছিল? হয়তো এখানে কারোর সঙ্গে দেখা করার ছিল, সেই জন্য বাইক দান করিয়ে অপেক্ষা করছিলেন। আর যে দেখা করতে এসেছিল সে কথা বলে ব্যস্ত রেখেছিল। আর হতে পারে অন্য আরেকজন ওই ঝোপের পেছনে লুকিয়েছিল, সে ওখান থেকে নরেশ শর্মার পিঠে গুলি চালায়। স্যার, তাহলে উনি এরম হয়ে পড়তেন। কিন্তু লাশটা তো ওই ঝোপের মধ্যে পাওয়া যায়, যেটা এখান থেকে অনেকটাই দূর। টেনে নিয়ে গেছে হয়তো, ঝোপের দিকে কেউ সচরাচর লক্ষ্য করে না। যদি টেনে নিয়ে যায় তাহলে এখানে রক্তের দাগ লেগে থাকার কথা। মিস্টার শর্মাকে গুলি করা হয়, অনেকটা রক্ত বেরিয়েছিল ওনার। অন্তত এই রোডের ওপরে তো রক্তের দাগ থাকার কথা ছিল, কিন্তু নেই। স্যার, হতে পারে পড়ে যাওয়ার আগে কেউ ওনাকে ধরে ফেলেছিল আর লাশ এই ঝোপের মধ্যে ফেলে দেয়। কিন্তু কেন, কিসের জন্য? আর মারা যাওয়ার কিছুক্ষণ আগেই নরেশ শর্মা অনেকগুলো ঘুমের ওষুধ খান। স্যার, নরেশ শর্মা ঘুমের বুড়ি খেয়ে বাইক চালাচ্ছিল, এই ব্যাপারটা মেনে নেওয়া একটু কষ্টকর। হয়তো জোর করে কেউ খাইয়েছে, কিন্তু কেন? আসল ব্যাপারটা কি? আর ওই লাস্ট কলটা মিস্টার নরেশ শর্মাকে কে করেছে? নরেশ শর্মার মোবাইল ডুয়েল সিমওয়ালা, আর আমি দুটো নাম্বারের কল রেকর্ড সে পাঠিয়েছি। লোকজন আমাদের যা কিছুই বলেছে তার মধ্যে কেউ না কেউ মিথ্যে কথা বলছে, আর মিথ্যে কথা দিয়ে একটা নকল গল্প তৈরি করছে। পলিটিক্যাল লিডার নরেশ শর্মা হত্যা রহস্য ক্রমশ জটিল হয়ে উঠছিল। ইনভেস্টিগেশন জোর কদমে চলছিল, আর একটার পর একটা অনেক প্রশ্ন উঠছিল। কিন্তু এই প্রশ্নগুলোকে উত্তর দিয়ে সম্পূর্ণ করতে এখনো প্রচুর উত্তর পাওয়া বাকি ছিল। নরেশবাবুকে কে না চিনত স্যার, আর আমার সঙ্গে তো ওনার দারুণ সম্পর্ক ছিল। আপনার কাছ থেকে ঘুমে বুড়ি কিনতেন? না, কখনোই না। নিজেও কখনো কেনেননি, আর ওনার বাড়িতেও কখনো ডেলিভারি করা হয়নি। মোটরসাইকেল চালানোর খুব শখ ছিল দাদার। ঘুমের কোনো সমস্যা ছিল? ঘুমের ওষুধ খেতেন? না তো, কখনো না। ব্লাড প্রেশারের প্রবলেম ছিল, তার ওষুধ খেত, কিন্তু ঘুমের ওষুধ কখনো খায়নি। কবিতা দেবী, সেই দিন সকালে মালওয়াতে কোনো পার্টি মিটিং ছিলই না। হতে পারে উনি ওখানে অন্য কারোর সঙ্গে দেখা করতে গেছিলেন। আপনি কি বলতে চাইছেন ইন্সপেক্টর? আমি শুধু জিজ্ঞাসাবাদ করছি। এমন কিছু তো হয়েইছে যা আমাদের থেকে লুকোনোর চেষ্টা করা হচ্ছে। ইন্সপেক্টর, আপনি সোজাসুজি বলুন না, আপনি কি জানতে চাইছেন? দেখুন, মার্ডারটা প্ল্যান করে করা হয়েছে। মিস্টার নরেশ শর্মাকে ফোন করে মালওয়াতে ডাকা হয়েছিল, আর উনি যাচ্ছিলেন, কিন্তু রাস্তায় ওনাকে কেউ থামান, ওখানেই ওনাকে খুন করা হয়। অদ্ভুত ব্যাপার হলো যে খুনের কয়েক মিনিট আগেই ওনার শরীর থেকে অনেকগুলো ঘুমের ওষুধ পাওয়া যায়। তারপর কাছ থেকে পিঠে একটা গুলি করা হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ওনার মৃত্যু হয় গলা টেপার ফলে। অতএব বিষয়টা পরিষ্কার, আমাদের মনে অনেক প্রশ্ন উঁকি মারছে। স্যার, এটা মনে রাখবেন যে আমার বাবা একজন সেলফ মেড মানুষ ছিলেন, একদম গ্রাস রুট লেভেল থেকে প্রচুর পরিশ্রম করে পার্টির এত বড় দায়িত্ব একাই সামলাচ্ছিলেন। এটা তো খুবই ভালো কথা, কিন্তু এটা তুমিও জানো, মানুষ যত সাফল্য পায় তার শত্রু দিন দিন বাড়তে থাকে। আমি বিশ্বাসই করছি না যে তোমার বাবার সঙ্গে কারো শত্রুতা ছিল না। কখনো কেউ ওনাকে প্রাণে মারার হুমকি দিয়েছিল বা শত্রুতা? এরকম তো দাদা কখনো বলেননি কিছু। ওর তো কখনো কারোর সাথে শত্রুতা ছিল না, বরং সবার সাথে খুব ভালো রিলেশন ছিল। কবিতা দেবী, প্লিজ আমাদের এতটা বোকাও মনে করবেন না। ইন্সপেক্টর, আমি তো আপনাকে বলছি ওর কারোর সাথে কোনো শত্রুতা ছিল না। আপনি এলাকায় যে কোনো লোককে জিজ্ঞেস করতে পারেন, সবার সাথে ওর ভালো সম্পর্ক ছিল।
স্যার, প্রথম খবর হলো নরেশবাবু আর তার স্ত্রী কবিতার মধ্যে প্রচুর মনোমালিন্য ছিল। পার্টির লোকজন কানাঘুষো করছে। ঠিক কি বিষয় নিয়ে ওদের মধ্যে ঝামেলা ছিল? ওই মনোজ ঝাকে নিয়ে। নরেশ দাদা, আমি তো এখানে আপনার কথাতেই এসেছি, তাই না? এখন তোমাকে আমার আর দরকার নেই, বুঝেছো? এই মনোজ ঝা ওনার দুঃসম্পর্কের আত্মীয় ছাড়াও আর কোনো সম্পর্ক ছিল দুজনের মধ্যে? গত 10 বছর ধরে মনোজ ওনার বাড়িতে রয়েছে। নরেশবাবু নিজেই ডেকেছিলেন থাকার জন্য। কেন? স্যার, রাজনৈতিক ব্যাপারে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কি? ভরসা। আর সাধারণত মানুষ নিজের রক্তের সম্পর্কের উপরই বেশি ভরসা করে। তো এই রক্তের সম্পর্কের ওপর ভরসা ভাঙলো কখন? এই 1-1.5 বছর আগে হবে স্যার। কিন্তু মনোজ ঝা ওখান থেকে যায়নি, থেকে যায়। আর কিছু? মালওয়াতে একটা বিশাল বড় জমি কিনেছিলেন নরেশবাবু, একটা বিল্ডিং বানাচ্ছিলেন ওখানে। আর ফতেপুর চক মার্কেটে একটা রেডিমেড কাপড়ের দোকান আছে ওনার। ওনার পার্টনার বেশ বড় লোক পার্টি। কে? কুরেশি বাবু। দুজনের খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু 6 মাস আগে কিছু একটা হয়েছিল। কি হয়েছিল তাড়াতাড়ি বলো আমাকে। ওই যে রেডিমেড কাপড়ের দোকান ছিল, কুরেশি বিক্রি করতে চাইছিল আর নরেশবাবু তার বিরোধিতা করছিলেন। কিন্তু ওনার স্ত্রী তো খুব বড় মুখ করে বলছিলেন ওনার স্বামীর সঙ্গে সবার ভালো সম্পর্ক, কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই। স্যার, ওই যে অমিতাভ তিওয়ারি আছে না, ওর পেটের ভিতরে প্রচুর কথা রয়েছে। নরেশবাবুর সব থেকে কাছের লোক তো ওই ছিল। মা, নিজের খেয়াল রেখো। হ্যাঁ বাবা, তোরা দুজনও নিজেদের খেয়াল রাখিস। যেটা হয়েছে তা আমরা কোনোদিনই ভুলতে পারবো না। কিন্তু তোদের বাবার ইচ্ছে ছিল যে তোরা দুজন খুব পড়াশুনো কর, তাতে যেন কোনো বাধা না আসে। মা, তুমিও তাড়াতাড়ি কলেজ আবার জয়েন করে ফেলো। পড়ানোর মধ্যে বিজি থাকলে ডিপ্রেশন থেকে দূরে থাকবে। বাবা, তোমরা একদম চিন্তা করো না এই ব্যাপারে। মনোজ কাকা আছে তো এখানে, তোমাদের মায়ের পুরো খেয়াল রাখবো আমি। আচ্ছা মা, আমরা চললাম। চলো অমৃতা। যদিও কথাটা এখন বলা ঠিক নয়, কিন্তু প্রয়োজনীয়। পরে অনেক অসুবিধা হবে। কি? ইন্স্যুরেন্স ক্লেম ফাইল করতে হবে খুব তাড়াতাড়ি, আর এসব ক্ষেত্রে দেরি করলে না অসুবিধা হয়। স্যার, সব কল চেক করেছি। লাস্ট কলের কি স্ট্যাটাস? স্যার, এই নাম্বার 44468789 সুইচ অফ দেখাচ্ছে। সার্ভিলেন্সে দিয়েছি। আমার মনে হচ্ছে এটাই শেষ কল। এই কলটাই আমাদের এই মার্ডার কেসটা সলভ করতে সাহায্য করবে। এবার পালা অমিতাভ তিওয়ারির। হ্যাঁ, বসুন ইন্সপেক্টর। আপনার খবর একেবারে ঠিক। আমাদের দাদা একেবারে চাইতেন না যে মনোজ ঝা ওনার সাথে কাজ করে। কেন? দাদা ওর কাজে একদম খুশি ছিলেন না। 10 বছর পরেও এই অসন্তোষের কারণ? ইন্সপেক্টর, আপনি ঠিক কি খুঁজতে চাইছেন? একটা একটা করে সবকিছুই। কিন্তু সবার প্রথম এটাই, মনোজকে বের করে দেওয়ার পরেও ওনার বাড়িতে মনোজ কি করছিল? দাদা, যদি আমার কথা শোনেন তাহলে এসব ব্যাপার নিয়ে মাথা ঘামাবেন না। মনোজ ঝা একজন মামুলি লোক। মামুলি লোক? মামুলি লোক? সালা আমার বাড়িতে গেঁড়ে বসে আছে, কাজ থেকে ছাড়িয়ে দেওয়ার পরেও কেন? কেন? কেন না তোমার বৌদি প্রশ্রয় দিচ্ছে ওই শালাকে? দাদা, আমাকে যদি আর প্রয়োজন না হয় আমি চলে যাচ্ছি এখান থেকে। আমিও সেটাই চাই, চলে যাও তুমি। মনোজ, নিন বসুন। খাওয়া মাঝপথে ফেলে এভাবে উঠতে নেই। আপনি বসুন আর খাবার খান। আচ্ছা, উনি কি করেছেন এমন যে উনি বাড়ি ছেড়ে যাবেন? কেননা আমি বলছি সেই জন্যে। মনোজ এখান থেকে কোথাও যাবেন না। এটা আবার কোনো কথা নাকি? সব ব্যাপারে তোমার খামখেয়ালি চলবে না। 9 বছর আগে তুমি নিজে ওনাকে এখানে এনেছিলে। পার্টির, এই বাড়ির সমস্ত দায়িত্ব উনি পালন করেছেন। আর আজ হঠাৎ তুমি বলছো চলে যাও, কেন? ভালো করে শুনে রাখো, আমি ওকে এখানে এনেছিলাম আর আমি ওকে এখান থেকে তাড়াচ্ছি। তুমি বুঝেছো? দেখো, হতে পারে যে এনাকে তোমাদের পার্টিতে কোনো প্রয়োজন নেই, কিন্তু এই বাড়ির সমস্ত দায়িত্ব উনি পালন করে এসেছেন। আমার ওনাকে দরকার। উনি কোথাও যাবেন না। এই লোকটার উপরে একদমই ভরসা করা যায় না, একদম না। দাদা, কোনো অসুবিধে হচ্ছে, কোনো অশান্তি হচ্ছে, তাহলে আমাকে বলুন না, আমি তো আছি।
কিসের দুশ্চিন্তা? আর নরেশ শর্মার ঠিক কিসের ভয় ছিল যে উনি মনোজকে তাড়িয়ে দিতে চেয়েছিলেন? দেখুন ইন্সপেক্টর, কিছু কথা গোপন রাখতে হয়। বলা তো দূর, অস্ত চিন্তা করাও যায় না। পুলিশের জন্য নয়, আমরা ভাবাই আর কথাও বের করি। তো সবার প্রথমে আপনি এটা বলুন যে কবিতা দেবীর সঙ্গে মনোজবাবুর কোনো চক্কর চলছিল? দেখুন ইন্সপেক্টর, এরকম কোনো কথা তো খোলাখুলি সামনে আসেনি, কিন্তু হ্যাঁ, আমাদের দাদা এই ব্যাপারটাকে নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলেন। কিন্তু আসল ভয় কিসের ছিল? এই যেমন মনোজ ঝা ওনার জায়গা নিয়ে নেবে। কিসের জায়গা? আর ঘর আর পলিটিক্স তো আলাদা কিছু নয়। তাহলে সত্যিই কি মিস্টার নরেশ শর্মার এই ব্যাপারে ভয় ছিল যে মনোজ ঝা ওনার বাড়ি আর ওনার কাজ দুটোর ক্ষেত্রেই বিপদের কারণ? ভয় তো ভয় হয় ইন্সপেক্টর, আর প্রায়শই বাস্তবের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না এসবের। এই দোকানটাই স্যার 6 মাস ধরে বন্ধ পড়ে রয়েছে, কোনো ব্যবসায়ী হচ্ছে না। তার আগে স্যার 4 বছর আগে যখন নরেশবাবু আর কুরেশি সাহেব দুজন মিলেই দোকানটা খুলেছিলেন, সেই সময় যেন মা লক্ষ্মী দোকানে এসে বসেছিলেন। মানে গোটা মার্কেটে এটা একমাত্র দোকান যেখানে বহু দূর থেকে লোকজন জামা কাপড় কিনতে আসতেন। তারপর কি সাহেব, কাস্টমারদের দরাদরি তো দোকানের জন্য ভালোই, কিন্তু দোকানদাররা যদি নিজেই দরাদরি করতে শুরু করে তাহলে মানে সর্বনাশ হতে চললো। মানে স্যার, এই দোকানটা তো বেশ ভালোই চলছিল, কিন্তু আরও দুজন দোকানদার ছিল, ওরা নড়ে চড়ে বসলো। ওরা ভাবলো আমরা কেন পিছনে থাকবো। তারপর স্যার ধীরে ধীরে এই মার্কেটে একটার পর একটা কাপড়ের দোকান খুলতেই থাকলো। ভাবুন একবার, নরেশবাবু আর কুরেশি সাহেবকে তাহলে কতটা লোকসান করতে হতো। এই ক্ষতি নিয়ে কুরেশি বা নরেশ শর্মার মধ্যে কখনো ঝগড়া বিবাদ বা মনোমালিন্য লক্ষ্য করেছো কি তুমি? স্যার এটার আপ টু ডেট খবর তো আপনাকে একজন মানুষই দিতে পারবে। কে? মুরলীধর। সে কে? স্যার ওই তো এই দোকানটা চালাতো। মানে মুরলীদা এই দুজনের মধ্যিখানে একজন রেফারির মতো কাজ করতেন। এরা দুজন লড়াই করতো আর মুরলীদা দোকান চালাতো। আমি এটা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে পেয়েছি, পুলিশ ক্লিয়ারেন্সের দরকার। খুব স্বাভাবিক স্যার, ইন্স্যুরেন্স ক্লেম করতে গেলে পুলিশ ক্লিয়ারেন্স লাগে। হত্যা সাধারণ ব্যাপার নয়। কবিতা দেবী, আপনার স্বামী যখন সকাল সকাল মিটিংয়ের জন্য বেরোচ্ছিলেন, বেরোনোর আগে উনি একটা ফোন কল পান। আপনি এই কথাটা আর কতবার বলবেন ইন্সপেক্টর? ততক্ষণ বলবো যতক্ষণ না আমরা জানতে পারি যে এই ফোন কলটা কে করেছিল। ওই ফোন কল মালওয়া রোড আর আপনার স্বামীর মধ্যে জট। সবচেয়ে বড় প্রমাণ এটা জানার জন্য যে মিস্টার নরেশ শর্মার হত্যা কে করেছিলেন, কেন করেছিলেন বা করানো হয়েছিল। তার মানে আপনি আমাদের বিশ্বাস করছেন না? আছে। এর মধ্যে বিশ্বাস অবিশ্বাসের কথা আসছে কেন? কোনো ব্যাপার নেই, অথবা আছে। কি মনোজবাবু, কিছু আছে? কবিতা দেবী, আপনার স্বামীর ঘরোয়া জীবন আর ওনার রাজনৈতিক জীবনের ব্যাপারে অমিতাভ বাবু সবই জানতেন, কিন্তু এই মিটিংটার ব্যাপারেই উনি কিচ্ছু জানতেন না। হয়তো নরেশ দাদাই কিছু বলেনি। কেন? ভরসা করতে পারেনি অমিতাভ তিওয়ারিকে। ঠিক তেমন করে যেমন আপনার ওপর থেকে উঠে গেছিল। পরিষ্কারভাবে উনি আপনাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছিলেন, কিন্তু তাও আপনি জাননি। কেন জানতে পারি? শর্মা পরিবারের সঙ্গে আপনার কিসের এত ঘনিষ্ঠতা? এবার বুঝেছি, নোংরা আর কুরুচিকর কথায় পুলিশও বিশ্বাস করে। এই সব কথার কোনো ভিত্তি নেই ইন্সপেক্টর, এই সব কথা পুরোপুরি বানানো। অদ্ভুত ব্যাপার, আমার সা বলার আগেই আপনারা সারেগামা পা পর্যন্ত পৌঁছে গেলেন। যদি এই কথাটার কোনো ভিত্তি না থাকে, মিথ্যে হয়, তাহলে আপনারা দুজন এত টেনশন করছেন কেন? প্রতাপ, আমি মনোজ ঝা আর কবিতা শর্মা দুজনের সেলফোন রেকর্ড চাই। প্রত্যেক কল স্ক্যান করো, এভরি সিঙ্গেল কল। ঠিক আছে স্যার। স্যার আরেকটা কথা, ওই মুরলীধরের সন্ধান পেয়ে গেছি যে কুরেশি আর নরেশ শর্মার দোকান চালাতো। সেই দোকানটা যেটা বেচার জন্য দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল। ঠিক আছে, ওকে থানায় নিয়ে এসো। স্যার ওই দোকানটার কি হবে? আগে ব্যাপারটা তো একটু স্থিত হতে দাও, তারপর ওই মনোজবাবুর সাথে একটা বোঝাপড়া করে নেব। এখন তো নরেশবাবুর বিজনেসটা ওই দেখাশোনা করবে, অন্তত ততদিন যতদিন না নরেশবাবুর ছেলে বড় হয়ে উঠছে। স্যার দোকানটাও তো বন্ধক পড়ে আছে। এই বিজনেসে নরেশ শর্মার সাথে পার্টনারশিপ করাই উচিত হয়নি।
স্যার বিজনেস যখন শুরু হয়েছিল তখন দুজন আপন ভাইয়ের মতোই থাকতো, কখনো কোনো প্রবলেমই হয়নি দুই পার্টনারের মধ্যে। দুজনের মধ্যে সমস্যা কবে শুরু হয় আর কেন? স্যার সত্যি বলতে কি গত 1 বছর ধরে ব্যবসাটা খুবই মার খাচ্ছিল। তার মধ্যে একটা কারণ নরেশবাবুর কনস্ট্রাকশনের বিজনেস, আর তাছাড়াও কুরেশি বাবুর আরো 5-6টা বিজনেস রয়েছে। এই ব্যবসাটায় কেউই খুব একটা মনোযোগ দিতেন না, তার উপরে কম্পিটিশন। গত 1 বছরে আরো 6-7টা নতুন দোকান হয়ে কি গেছে। নিয়ে ঝগড়া বাঁধে? স্যার কুরেশি বাবু চাইতেন যে ব্যবসাটা অন্য কাউকে বিক্রি করে দেওয়া হোক, আর নরেশবাবু চাইতেন দোকান না বিক্রি করে ব্যবসাটা চালিয়ে যেতে। যখন ব্যবসা চলছিল না তখন নরেশ শর্মা দোকান বিক্রি করতে চাইছিল না কেন? স্যার নরেশবাবু দোকানটা বিক্রি করতে পারতেন না, কারণ উনি দোকান বন্ধক রেখে কিছু টাকা ধার নিয়েছিলেন নিজের কনস্ট্রাকশনের ব্যবসার জন্য। স্যার কবিতা শর্মা আর মনোজ ঝার ফোন রেকর্ড থেকে এমন কিছু পাওয়া যায়নি যেটা নরেশ শর্মার হত্যার দিকে কোনো রকম ইঙ্গিত করে। হয়তো এদের ফোন কলের মধ্যে ষড়যন্ত্র দেখা যাচ্ছে না, কিন্তু ষড়যন্ত্র তো হয়েছে, একটা গভীর ষড়যন্ত্র, যার মারফত নরেশ শর্মাকে একটা জায়গায় ডাকা হয় আর গুলি মারা হয়। হ্যালো, কিন্তু তার উপর ওনার শরীরে ঘুমের ওষুধ পাওয়া গেল কেন? প্রতাপ, ষড়যন্ত্র তো করা হয়েইছে। স্যার এই নাম্বার 44468789 এখনো সুইচ অফ দেখাচ্ছে, কিন্তু সার্ভিলেন্স চলছে। কালকের মধ্যে রিপোর্ট পেয়ে যাব। শর্মা মার্ডার কেস পুলিশের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে উঠেছিল। হত্যাকারী তো দূর, হত্যার কারণ পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছিল না। আর তারপর হঠাৎই একটা সূত্র পাওয়া গেল, আর এটা এমন একটা সূত্র যা মৃত নরেশ শর্মা খুন হওয়ার আগে নিজেই দিয়েছিলেন। আমি আপনাকে এটা জানাতে চাই যে আমার জীবনহানির সম্ভাবনা রয়েছে। আমাকে প্রাণে মেরে দেবার পরিকল্পনা চলছে। আমার এক্স বিজনেস পার্টনার এম.এ. কুরেশি আর এলএন পার্টি লিডার মাজিদ সালাউদ্দিন আর কিছু ব্যাংক অধিকর্তা হয়তো আমার প্রাণ নাশের চেষ্টা করবে। আমি যথেষ্ট ভীত হচ্ছি, বাঁচা শক্ত হয়ে যাচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব আমি নিরাপত্তা চাই। স্যার এটা তো 31শে অক্টোবর 2012 ডেট, ঠিক হত্যার একদিন আগে। চিঠি লেখার বদলে ফোন করতে পারতেন তো, বা নিজে আসতে পারতেন। স্যার কুরেশি নরেশ শর্মার এক্স বিজনেস পার্টনার, এনাকে তো তদন্ত করাই হচ্ছে। এখন এই নতুন নামটা এলো, বিরোধী পার্টি লিডার মাজিদ সালাউদ্দিন, প্রভাবশালী ব্যক্তি। কিন্তু স্যার কোনো ব্যাংক আধিকারিক হত্যা ষড়যন্ত্রে ব্যাপারটা ঠিক মাথায় ঢুকছে না স্যার। স্যার আমাদের নরেশ শর্মার স্ত্রী কবিতা শর্মার উপরেও সন্দেহ রয়েছে, আর ওনার এক দূর সম্পর্কের আত্মীয় মনোজ ঝা ওনার উপরে। স্যার আমাদের মনে হয় ওরা দুজনেই এর সঙ্গে যুক্ত। কিন্তু নরেশবাবুর চিঠিতে তো এদের উল্লেখ নেই। হতে পারে কবিতা আর মনোজ ঝায়ের মামলা ইনভেস্টিগেশনকে বিপদে চালাবার চেষ্টা করতে পারে। মিস্টার নরেশ শর্মা হত্যার ঠিক একদিন আগে পুলিশ প্রোটেকশনের জন্য একটা চিঠি দিয়েছিলেন, অথচ মনোজ ঝা বা ওনার স্ত্রী কেউই তার প্রাণ সংশয়ের ব্যাপারে কিছু জানতেন না। আর না ওনার সহকারী অমিতাভ তিওয়ারি এই ব্যাপারে কিছু বললেন। তবে কি তারা এই প্রাণ সংশয়ের ব্যাপারে জানতেন না, নাকি জানতেন আর ইচ্ছে করে আমাদের কাছে লুকাচ্ছেন? হ্যালো, মিস্টার নরেশ শর্মা এসপি সাহেবকে চিঠি লিখেছিলেন পুলিশ প্রোটেকশনের জন্য, আর বলেছিলেন ওনার প্রাণের ঝুঁকি রয়েছে। আপনি এই ব্যাপারে কিছু বলতে পারবেন? একদম না ইন্সপেক্টর, এরকম তো কোনো কথা হয়নি আমাদের মধ্যে। মানে ওনার প্রাণ সংশয় ছিল এমন কোনো কথা লিখেছিলেন উনি? দেখুন, প্রশ্ন করা আমাদের কাজ, আর খুব তাড়াতাড়ি অনেক প্রশ্ন আপনার কাছে আসতে চলেছে। একটা কথা বারবার আমাকে ভাবাচ্ছে, এই চিঠিটা কি সত্যিই নরেশ শর্মা লিখেছিলেন, নাকি এটাও কোনো ষড়যন্ত্রের অংশ, নাকি এই চিঠিটা জাল? মনে হচ্ছে ভাগ্য মিস্টার নরেশ শর্মাকে আগেই এই ব্যাপারে ইঙ্গিত দিয়েছিল যে ওনার প্রাণের ঝুঁকি রয়েছে। কিন্তু ও তো আমাকে কখনো এমন বিপদের কথা বলেনি। আর এনাকেও নিশ্চয়ই বলেননি। ইন্সপেক্টর, আপনি প্রত্যেকবার জোর করে বোঝাতে চাইছেন এটাই যে নরেশ দাদার মৃত্যুতে আমার হাত রয়েছে। আমি বুক ঠুকে বলছি এই ক্ষেত্রে আমার কোনো হাত নেই। আমি তো সবসময় ওনার ভালো চেয়েছি। তবে যেই খারাপ চেয়েছে সে খুব ভালোভাবে কাজটা করেছে। দেখুন, যতক্ষণ না পর্যন্ত আমরা উপযুক্ত প্রমাণ পাচ্ছি, আমাদের সন্দেহের খাতায় সবাই রয়েছে। শুধু একবার জানতে পারি লাস্ট কলটা কে করেছিল ওনাকে, আর মালওয়াতে কে দেখা করতে ডেকেছিল। ওনার চিঠিতে কোনো ব্যাংক আধিকারিকের কথা রয়েছে। এর মানেটা কি? এমন কি করেছিলেন মিস্টার শর্মা ওনার সঙ্গে যে সে ওনাকে মারতে চায়? ইন্সপেক্টর, আমি তো আপনাকে আগেই বলেছি, আমার কোনো আইডিয়াই নেই। ম্যাডাম, আমাদের নরেশ শর্মার সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস চাই। আমরা খতিয়ে দেখতে চাই যে ওনার স্থাবর বা অস্থাবর কি ছিল বা ছিল না।
মাজিদ বাবু নমস্কার, ফতেপুর থানা থেকে ইন্সপেক্টর বলছি। হ্যাঁ ইন্সপেক্টর সাহেব বলুন, কি মনে করে? আপনার সঙ্গে একটু দেখা করতে চাই। হ্যাঁ হ্যাঁ, যে কোনো সময় চলে আসুন। আর যদি আপনি বলেন তো আমিও আপনার থানায় চলে আসতে পারি, কিন্তু ঠিক কি ব্যাপারে দেখা করতে চান ইন্সপেক্টর সাহেব? নরেশ শর্মা মার্ডার কেসের ব্যাপারে। এই ব্যাপারে আমি কিভাবে সাহায্য করতে পারি? আসলে মাজিদ বাবু, নরেশ শর্মার প্রাণের ঝুঁকি ছিল। কার থেকে? আপনার থেকে। আর এই কথাটা উনি নিজে বলেছেন। এমন কোন শত্রুতা ছিল ওর সঙ্গে যে মরার সময় আমার নামটাকে জড়াতে হলো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ঠিক আছে, আমি এখনই পৌঁছে যাচ্ছি ওখানে। ঠিক আছে। একে তো এত বড় ধোঁকা দিল আমাকে, আর এখন নিজের মৃত্যুতেও জড়িয়ে দিচ্ছে আমাকে। এবার এই ব্যাংকের ঝামেলাটা কি? আমি কি করে জানবো? আমার সাথে তো কথা বলেই বন্ধ করে দিয়েছিলেন। সব কাজের জন্যই অমিতাভ তিওয়ারিকেই মনে পড়তো তার। উনিই জানবেন হয়তো। হ্যাঁ বৌদি বলুন। এই ব্যাংকের কথাটা কি শোনা যাচ্ছে? ওর কোনো ব্যাংক ম্যানেজারকে নিয়ে ভয় ছিল? এসব কি বাজে কথা? এরকম হতে পারে না। এইসব ব্যাপারে তো আমি কিছু জানি না। জানো না মানেটা কি? তুমি তো ওর সবচেয়ে কাছের ছিলে না? সেটা তো ঠিকই আছে বৌদি, কিন্তু আমাকে এইসব ব্যাপারে আরো 2-4 জনের সঙ্গে কথা বলতে হবে। কিন্তু এই ব্যাপারে আমি সত্যি কিছু জানি না। অমিতাভ তিওয়ারি, মিথ্যে কথা বলা, কথা ঘোরানো বন্ধ করো। আমি জানি ওর কিছু ফিনান্সিয়াল ইস্যু ছিল, এত দূর পর্যন্ত সেটা আমি জানতাম না। একমাত্র তুমি সেই সমস্ত কথা জানতে। বৌদি আমি সত্যি অনেক কিছু জানি, কিন্তু এই ব্যাপারে আমি সত্যি কিছু জানি না। আমাকে ক্ষমা করে দেবেন। নরেশ শর্মা সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট চেক করেছি স্যার, কিছু পাইনি। তাহলে ব্যাংক থেকে ওই হুমকির ব্যাপারটা? স্যার লোন তো ছিল ওনার, টোটাল 60 লাখ, সুদ সমেত প্রায় 1 কোটি টাকা। প্রতাপ, 1 কোটি টাকা অনেকটা বড় অঙ্ক। হতে পারে ব্যাংকের লোকেরা ওনার পেছনে পড়েছিলেন টাকার জন্য, বা হতে পারে ব্যাংক থেকেই প্রাণে মারার হুমকিও দিয়েছিল। স্যার হতে পারে হুমকি কেউ দিয়েছিল আর গুলি চালিয়েছিল অন্য লোক। আর হতে পারে ট্রিগার চাপাই হয়নি, কেউ চাপতে বাধ্য করেছিল। আর নরেশবাবুর স্ত্রী বলছেন যে ওনার সঙ্গে কারো শত্রুতাই ছিল না, একজনের সঙ্গেও না। ওর কারুর সাথে কোনো শত্রুতা ছিল না। আপনি এলাকায় যে কোনো লোককে জিজ্ঞেস করতে পারেন, সবার সাথে ওর ভালো সম্পর্ক ছিল। আর আমরা যত তদন্ত করছি না, একের পর এক শত্রুতা, মনোমালিন্য, ঝগড়া বেরিয়ে পড়ছে। আর হ্যাঁ, বাড়িতেও শান্তি ছিল না। নিজের লোককেই বাড়ি থেকে বের করে দিতে চাইছিলেন। শুধু এই নয়, মিস্টার নরেশ শর্মার মতে কিছু ব্যাংকের লোক ওনাকে হুমকি দিচ্ছিল। তার ওপরে ঘুমের ওষুধের রহস্য, গাছ থেকে করা গুলি আর গলা টিপে করা হত্যা। অদ্ভুত একটা খিচুড়ি তৈরি হচ্ছে প্রতাপ। হ্যালো স্যার, 44468789 এই নাম্বারটা ট্র্যাক হয়ে গেছে। হ্যালো, কার নাম্বার? স্যার, নরেশ শর্মার। নরেশ শর্মার নিজের? ইয়েস স্যার। ওই সিম কার্ড নরেশ শর্মার নামেই রেজিস্টার আছে, অ্যাড্রেসটা ওনারই। স্যার সিম কার্ড নরেশ শর্মারই আর অ্যাড্রেসও ওনারই, 44468789। কেউ খুব বড় খেলা খেলছে প্রতাপ। কেউ মিথ্যে কথা বলছে, কেউ গল্প তৈরি করছে, আর অবশ্যই কাউকে না কাউকে ট্রিগার চাপতে বাধ্য করা হয়েছে। এটা নিশ্চিত যে নরেশ শর্মা মালওয়া রোডে কারো জন্য অপেক্ষা করছিলেন। মালওয়া, যেটা ফতেপুর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। সেই রহস্যময় ব্যক্তিটি কে যার সঙ্গে নরেশ শর্মা দেখা করতে গিয়েছিলেন? এমনটা মনে হচ্ছিল যে সেই লোকটাই নরেশকে ফোনও করেছিল। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো এটাই যে শেষ কল করা নাম্বারটি নরেশের নিজের নামেই রেজিস্টার্ড ছিল, আর অ্যাড্রেসও নরেশ শর্মারই ছিল। যা দেখা যায় অনেক সময় তা ঘটে না, আর যা সত্যি ঘটে তা সহজে দেখা যায় না। এই রহস্যময় কেসে কিসের চক্রান্ত হয়েছিল, আর নরেশ শর্মা মারা গেলে কে বেশি লাভবান হতো, আর কতটা লাভবান হতো, আর যেই হাতটা গুলি চালিয়েছিল সেই হাতটা কাঁপছিল কেন? কাল আমরা আপনাদের দেখাবো ইউপির ফতেপুরের গায়ে কাটা দেবার মতো এই ঘটনার দ্বিতীয় তথা শেষ ভাগ।